আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আরও বেশি সংখ্যক নাগরিকের কাছে কিছু বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ডক্টর শশী পাঁজা, রাজ্যের মাননীয় মন্ত্রী, এবং আমি কুণাল ঘোষ। দেখুন, আপনারা জানেন সংসদে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে এবং নিরাপত্তা বলে যে কিছু নেই সেটা প্রমাণিত। এবার সংসদের মধ্যে জঙ্গি হানা স্টাইলে যেভাবে ঝাঁপ দেওয়া হয়েছে, যেভাবে কিছু অ্যাক্টিভিটিস হয়েছে, যে কোনো বড় ধরনের আরও বড় ঘটনা ঘটে যেতে পারত। ফলে সেই জায়গায় আমাদের খুব স্পষ্টভাবে কিছু বক্তব্য রয়েছে। খুব সংক্ষেপে বলতে গেলে আমরা পরিষ্কার বলতে চাই, এই ঘটনা কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ। যে বিজেপি এমপির পাস নিয়ে এরা ভেতরে ঢুকেছিলেন, প্রতাপ সিম্বা, আমাদের প্রশ্ন, সামান্য একটা প্রশ্নের পাসওয়ার্ড দেওয়ার জন্য যদি মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিল করা হয়ে থাকে, একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য যদি মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিল করা হয়ে থাকে, তাহলে আস্ত পাস দুষ্কৃতীদের হাতে দেওয়ার জন্য কেন প্রতাপ সিম্বাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে লিগাল প্রসিডিংস শুরু হবে না? 2 নম্বর বিষয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার আর নৈতিক অধিকার নেই ওই পদে থাকার, কারণ নতুন ভবনেও নিরাপত্তা নেই এত কোটি টাকা খরচা করে। এবং এখন তো দেখা যাচ্ছে, কালকে ঘটনার দিন 301 জন কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে থাকার কথা সংসদের, 301 জন, কিন্তু কাল ডিউটিতে ছিলেন 176 জন, বাকি শূন্য ফাঁকা। ডিউটিতে যাদের থাকার কথা নেই তারা কোথায়? তারা বাংলার 4 আনার নকুলদানার বিজেপি নেতাগুলোকে পাহারা দিতে দেশের সৈনিকদের ব্যবহার করা হচ্ছে, আধা সেনাদের ব্যবহার করা হচ্ছে। বাংলায় 4 আনার বিজেপির নেতাদের পাহারা দিতে এখানে সেন্ট্রাল ফোর্সকে অপব্যবহার করা যায়, আর যতজন থাকার কথা তার কার্যত অর্ধেকের কিছু বেশি রয়েছে। বাকি নিরাপত্তার সঙ্গে আপোষ করছে এই কেন্দ্রীয় সরকার। এক, স্বরাষ্ট্রমন্ত্রীর ওই চেয়ারে থাকার কোনো অধিকার নেই, অমিত শাহ শুড রিজাইন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে সামনে এসে নিজে পার্লামেন্টকে ফেস করে স্টেটমেন্ট দিতে হবে। নরেন্দ্র মোদী should made a statement. He should make a statement before the floor of parliament. He must attend the parliament and he should make a statement before honorable members of parliament. ওরা পার্লামেন্টকে এড়িয়ে যাচ্ছে, টুকরো টুকরো করে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি। মহুয়াকে তাড়িয়ে দেওয়া হলো, যার প্রমাণ নেই, যে শুধু পাসওয়ার্ড দিয়েছে, আর যে পাস দিয়ে দুষ্কৃতীদের ঢুকিয়েছে, জঙ্গি কায়দায় কাজ করার দুষ্কৃতীদের ঢুকিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। তার প্রতিবাদে আমাদের ডেরেক ওব্রায়ান সহ 15 জন বিরোধী সাংসদের তাদের সাসপেন্ড করে দেওয়া হলো। এটা কোন দেশি বিচার? যার দেয়া পাশে দুষ্কৃতীরা ঢুকলো তাকে সাসপেন্ড করা হলো না। 15 জন ইনক্লুডিং আওয়ার ডেরেক ওব্রায়ান সাসপেন্ড করে দেওয়া হলো। এ তো দলবাজি চলছে। দেশের নিরাপত্তা বিঘ্নিত, আমরা উদ্বিগ্ন, এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনে করছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে ইস্তফা দিতে হবে, পাশাপাশি প্রধানমন্ত্রীকে সামনে এসে দাঁড়িয়ে সংসদের ফ্লোরে তাকে স্টেটমেন্ট দিতে হবে। ডক্টর পাঁজা। কুণালদাকে ধন্যবাদ। গতকালকেই যখন এই ঘটনাটা ঘটেছে এবং তারপরে
আমরা প্রেসে স্টেটমেন্টও দিয়েছি। আমরা যে দুটি কারণে কেন প্রেস করলাম গতকালকে আপনারা জানেন, দাদা বলেছেন। এক, আমরা বিরক্ত ছিলাম, আরেকটি আমরা উদ্বিগ্ন ছিলাম। উদ্বিগ্ন ছিলাম কারণ জাতীয় নিরাপত্তার একটা বিষয়, এবং সেইখানে যেভাবে এই 6 জন, এবং আজকে 24 ঘন্টা হয়ে গেছে, এই 24 ঘন্টার পরেও আমরা কিন্তু দেশের প্রধানমন্ত্রী, এখন লোকসভা চলছে, রাজ্যসভা চলছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে এখন অবধি কোনো তার উক্তি, তিনি তার স্টেটমেন্ট রাখেননি। আমরা এইগুলো মণিপুরের বেলা দেখেছিলাম এবং আরও অনেক সময় দেখেছিলাম তিনি হঠাৎ নীরব হয়ে যান। আজ অবধি তিনি নীরব রয়েছেন, 24 ঘন্টা কেটে গেছে। জাতীয় নিরাপত্তাটা কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্যে, সেটা এইটা প্রমাণ দেয় তখনই যখন তারা স্টেটমেন্ট রায়। এবং দেশের সকলেই তো এই প্রশ্নটা করছেন, কি হলো এবং কেন হলো। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখন অবধি তিনি কিন্তু লোকসভা কিংবা রাজ্যসভায় তিনিও স্টেটমেন্ট দেননি। এই জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি। দ্বিতীয়ত, গতকালকে যেটা আমরা বললাম, আমরা উদ্বিগ্ন, আজকেও আমরা উদ্বিগ্ন। আমরা বিরক্ত প্রকাশ করেছি গতকালকে, কারণ আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একবারই সিম্বল দেখলে এবং নাম শুনলে তেলে বেগুনি হয়ে যায় বিজেপি, আর তারা উঠে পড়ে লেগেছিল মহুয়া মৈত্রকে কিভাবে বহিষ্কার করা যায়, এবং তার জন্যে রাতারাতি ভীষণ খেটেছে। একটি কমপ্লেটের উপরে এথিক্স কমিটি অত্যন্ত আনএথিক্যাল প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজটা করলো এবং তাকে 8 ঘন্টা আলোচনা দিয়ে বহিষ্কার করে দিল। অর্থাৎ আমরা দেখলাম যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দেখলো, মহুয়া মৈত্র দেখলো, তিনি দেশের বিভিন্ন নিরাপত্তা জড়িত প্রশ্নগুলোকে নিয়ে তিনি তার বক্তব্য রেখেছেন, তারপরে তাকে বহিষ্কার করা হয়েছে। সেই জায়গা যেখানে এখনো প্রমাণিত নয়, মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ সেটা এখনো প্রমাণ হয়নি, কিন্তু গতকালকে একবারই প্রমাণিত যে পার্লামেন্ট মতো একটি জায়গা যেখানে সবচেয়ে বেশি নিরাপত্তার ব্যবস্থা থাকবে, সেখানে কত সহজে 4 জন বাইরে এবং 2 জন ভিতরে প্রবেশও করে গেল। তাহলে কে দিয়েছে? এই 2 জন ভিজিটর যারা এলো, তাকে পাস দিলেন কে? বিজেপির সাংসদ প্রতাপ সিনহা, তিনি কর্ণাটক থেকে নির্বাচিত, মাইসোরের। এবং যখন পাস দেওয়া হচ্ছে পরিষ্কার লেখা থাকে নাম যে ঢুকছে, এবং হি ইজ নোন টু মি, সই ছিল এমপির, বিজেপি এমপির। তাহলে তিনি কিন্তু বলছেন আমি তাদেরকে চিনি। তাহলে যদি তাকে চেনেন, আর আপনি হচ্ছেন যেখানে আইন প্রণয়ন হয় সেখানে নির্বাচিত একজন সাংসদ, আর এখানে দায়িত্ব নিয়ে কাজ করতে হয়, কিন্তু গতকালকে যে পাসগুলো আপনি দিয়েছেন যাদেরকে, তারা যে তাণ্ডব করলো লোকসভাতে, তাহলে এই দায়িত্ব জ্ঞানহীনতার জন্যে ভারতীয় জনতা পার্টির এই এমপি, তাকে কেন বহিষ্কার করা হবে না? কারণ এটা জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সুতরাং এই দাবিটা গতকালকে আমরা দিয়েছি, আজ অবধি আমাদের এই দাবি এখনও থাকবে, যতদিন না প্রথমে ভারতীয় জনতা পার্টি একটি স্টেপ নেবে, তার মেম্বারকে তারা বহিষ্কার করবেন, আর লোকসভা আরেকটি প্রস্তাব তুলবে যেখানে যিনি পাস দিয়েছেন তাকে বহিষ্কার করা হবে। তবে না বুঝবো যে জাতীয় নিরাপত্তা নিয়ে তারা যথেষ্টভাবে উদ্বিগ্ন। দ্বিতীয় কথা, কুণালদা বলেছেন, আবারও আমরা সেটাকে বলছি যে আমরা জানি, আমরা এখান থেকে নির্বাচিত, আমরা আমাদের বিধানসভায় যখন যাই, আমরা জানি যে কোনো হাউস বিলংস টু দি অপোজিশন। ঠিক সেইভাবে লোকসভা রাজ্যসভাও তাই। এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি বলে যে সংসদ কিন্তু বিলং করে অপোজিশনকে, অর্থাৎ অপোজিশন বলার একটা জায়গা, প্রতিবাদের জায়গা থাকবেই। জাতীয় নিরাপত্তা নিয়ে যদি না প্রতিবাদ করে, গতকালকে যে বিঘ্ন হয়েছে, তাহলে কিসের নিয়ে প্রতিবাদ করবেন? আজকে আমরা কি দেখলাম? হাউস বিলংস অনলি টু বিজেপি এমপিরাই শুধুমাত্র থাকবে, কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন এমপিকে এক্সপেল করে দেওয়া হলো, বহিষ্কার করে দেওয়া হয়েছিল কিছুদিন আগে লোকসভা থেকে, আর আজকে 15 জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। 14 জন বোধহয় লোকসভা থেকে আর 1 জন রাজ্যসভা থেকে, এবং তার মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে মনোনীত ডেরেক ওব্রায়েন। অর্থাৎ হাউস ডাজ নট বিলং টু দি অপোজিশন।
এই হাউসটা শুধুমাত্র বিজেপি সাংসদরাই থাকবেন এবং তারা আর প্রতিবাদও করবেন না। এই প্রতিবাদের জায়গা যখন প্রতিবাদ করছেন তখন তাদেরকে সাসপেন্ড করা হলো, এটা আমরা দেখলাম। তৃতীয়ত যেটা বলছি যে এটা আমরা এক ধরনের আমাদের অভিমানই মনে করতে পারেন কিংবা আমাদের একটু ছোট্ট করে ক্ষোভও মনে করতে পারেন যে যখন মহুয়া মৈত্র বহিষ্কার হলেন, সর্বভারতীয় চ্যানেল, রাজ্যের চ্যানেল সকলেই কিন্তু এইটা নিয়ে বহু ডিবেট, এবং এই সমস্ত ডিবেটেতে আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অংশগ্রহণ করলাম। আমরা আমাদের বক্তব্য রাখলাম, সবটা রাখলাম, সবাই বক্তব্য রাখলো, বেশ লড়াই হচ্ছে সব কিছু। গতকালকে জাতীয় নিরাপত্তার এই উদাহরণ, যেদিনকে সবচেয়ে বেশি অ্যালার্ট থাকা উচিত পার্লামেন্টে, 2001 সালে একটা আক্রমণ হয়েছিল এবং ওই পার্লামেন্ট এবং এমপিস বাঁচাতে গিয়ে কিছু মানুষ শহীদ হয়েছে। না, এতটা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ দিনেতে নিরাপত্তার কি অবস্থা ছিল সকলেই জানেন। হোক, এটা নিয়ে চর্চা, ডিবেট, আলোচনা তো হবে, কিন্তু কাপুরুষ বিজেপি এই ডিবেট যদি হয়, আপনারা কেন বললেন যে আপনারা এগুলোতে অংশগ্রহণ করবেন না? আর তাদের অংশগ্রহণ, তাদের অনুপস্থিতি কিছু কিছু মিডিয়া সেটা গ্রহণ করতে পারলো না। হঠাৎ 2024-এ কোন জোট হবে, কোথায় কি রেজাল্ট হতে পারে, সাউথ ইন্ডিয়াতে কীরকম হচ্ছে, নর্থ ইন্ডিয়াতে কি রেজাল্ট হতে পারে, গতকালকের এই বিশাল ঘটনা, বড় ঘটনা, একবারই সিকিউরিটি ল্যাপসও বলবো না, একবারই ব্রিচ টোটাল। যদি পার্লামেন্টে এটা হতে পারে, ভারতবর্ষ সুরক্ষিত নয়। সেই জায়গায় আমরা দেখলাম মিডিয়ার ওই আলোচনাগুলোতে যতটুকু আলোচনা হয়েছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই ছিল, অপোজিশন দলগুলো ছিল যারা অপোজিশন টু বিজেপি, কিন্তু বিজেপি তারা অনিচ্ছা প্রকাশ করেছেন অংশগ্রহণ করার জন্য। দাদা বলেছেন যে কোথায় কোথায় খামতি ছিল, আজকে সমস্ত পেপারেও বলেছে, এবং যারা ছোট্ট বলছিলেন এটা একটা ছোট্ট বিষয়, গতকালকে আজকে দেখা যাচ্ছে 1.5 বছরের পরিস্থিতি ছিল যারা গতকালকে ঘটনাটা করেছে ইত্যাদি ইত্যাদি, এগুলো তো সব হবে, ইনভেস্টিগেশন হওয়া উচিত। কিন্তু আগে গোড়াই ধরে নিতে হবে, যিনি বলেন আমি তাকে চিনি, আমি পাস দিলাম, সে ভিজিটারে এলো, ভিজিটার হিসেবে তাকে আগে এক্সপেল করা হোক, এই দাবিটা যেমন রইল। তারপরে নিশ্চয়ই এই সমস্ত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টসগুলো কেন এত অভাব ছিল, কেন ওই ক্যানিস্টার ইত্যাদি নিয়ে চলে এলো, এই সবটাই চলে আসবে। আমরা রাজ্য থেকে এটাও আবার জোরালো বিষয়টা তুলে ধরতে চাইছি যে সংসদ হলো, নতুন সংসদে তো নিশ্চয়ই নতুনভাবে আরও টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে সিকিউরিটি থাকবে, তো ছিল না দেখা গেল। এখন বহু অভিযোগ সাংসদরাও করছেন, একই গেট দিয়ে প্রবেশ করছেন তারা, একই গেট দিয়ে ভিজিটার্সও ঢুকছে, কীভাবে ফ্রিস্কিং হচ্ছে সবটাই জানছে। এই এতগুলো তথ্য তারা দিলেন যে কত লেয়ারের সিকিউরিটি থাকা উচিত, এইগুলো তো আলোচনা চলছে। এত খরচা যে হলো, সংসদ বানাতে গিয়ে এত খরচা যে হলো, নিরাপত্তার জন্যও যে ফান্ডসটা দেয়া হলো, আপনারা তো বঞ্চিত করেছেন কিছু কিছু রাজ্যগুলোতে, এবং সেই রাজ্যগুলোকে আরও বঞ্চিত করেছেন, যেমন পশ্চিমবাংলাকে, যেখানে তারা জিততে পারেননি। পশ্চিমবাংলার মানরেগা ফান্ডস বঞ্চিত, এখনও পায়নি। গরিবের ঘর পশ্চিমবাংলায় হবে না, কারণ রাজনৈতিক বদলা এটা না জেতার জন্যে 2021-এ। ফলে এইটা হলো, কুণালদা বললেন যে নেতৃত্ব যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টির, তাদের কতটা গুরুত্ব দিয়ে কত সিকিউরিটি, তাদের সিকিউরিটি, এই সিকিউরিটিগুলোকে ওখানে নিয়ে যান, লোকসভা এবং রাজ্যসভা পার্লামেন্টগুলোকে গার্ড দেওয়ার জন্য এখানে এত সিকিউরিটি তাদেরকে দেয়া হয়। এবং তাই আমরা আজকে দুঃখ প্রকাশ করি, আবারও রাজ্যের পক্ষ থেকে আমাদের এটাই বক্তব্য যে এত বড় জাতীয় নিরাপত্তা এবং জাতীয়তাবাদীকে তারা, পুলওয়ামা ঘটনা যখন ঘটে, ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে নাকি ইন্টেলিজেন্স ইনপুট দিয়েছিল কিন্তু সেটাকে কর্ণপাত করা হয়েছে? সত্যপাল মল্লিক এটা নিয়ে বলেছেন, তিনি ওই সময় গভর্নর ছিলেন যে সময় ঘটনাটা ঘটেছিল 2019 সালে। তাহলে তার মানে পুলওয়ামা হলো, তারপর বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকও হলো, নির্বাচনও হলো, আর একটি দল জিতেও গেল। এটা তো এখনও প্রশ্নের মুখে। 40 জন শহীদ হলেন, কিসের দাম তারা দিলেন? তাহলে সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী তখনও দায়িত্ব নিয়েছিলেন, এটার প্রধানমন্ত্রীকে তখনও দায়িত্ব নিয়েছিলেন। গতকালকের দায়িত্বটা প্রধানমন্ত্রী নেবেন, গতকালকের দায়িত্বটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন। এই প্রশ্নগুলো করার জন্যে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে।
আর বাকি পার্লামেন্ট উইন্টার সেশনে এরা থাকবে না, অপোজিশন থাকবে না, এই প্রশ্নগুলো করা হচ্ছে। এই প্রশ্ন থাকবে, সারা ভারতবর্ষের এই প্রশ্ন। কোয়েশ্চেন, যথেষ্ট নয়। আমরা প্রথমেই বলেছিলাম, গতকাল থেকে বলে আসছি, এই নজর ঘোরাতে কয়েকজন নিরাপত্তা আধিকারিকের উপর ব্যবস্থা নেওয়া হবে। প্রথম কথা, যে বিজেপির সাংসদ পাসটা ইউজ করেছিলেন তার বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? আমাদের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব স্পেসিফিক্যালি বলেছেন যে এটা জঙ্গি হানার সঙ্গে সমতুল্য অপরাধ করেছে যারা এই হামলাটা করেছে কালকে। তো তাদের বিরুদ্ধে যে লিগ্যাল স্টেপ নেওয়া উচিত, সেটা তো সেই সঙ্গে যিনি তাদের ঢোকালেন, মহুয়া মৈত্র পাসওয়ার্ড দিয়েছে বলে তার সাংসদ পদ খারিজ হয়, আর যে পাস ইস্যু করে দুষ্কৃতীদের ঢোকাচ্ছে সে পার্লামেন্টে বসে থাকবে? এটা কোন দেশি দ্বিচারিতা, কোন দেশি আইন? এটা হয় নাকি কখনো? যদি মহুয়া মৈত্র শুধু পাসওয়ার্ড দিয়েছেন একটা প্রশ্নের, তাও সেটা প্রমাণ সাপেক্ষ, কোনো অভিযোগ প্রমাণিত নয়, তাতে পার্লামেন্ট থেকে সরিয়ে দেওয়া হলো। আর যিনি পাস দিয়েছেন তিনি ভেতরে বসে আছেন, যারা প্রশ্ন তুলছে 15 জন সাংসদ, তারা সাসপেন্ডেড। এটা সংসদ চলছে, হয় নাকি কখনো? ফলে এর দায় সরাসরি কাল 301 জন, দিল্লির সূত্রেই আমরা এই তথ্য পাচ্ছি, 301 জন সিকিউরিটি পার্সোনালের পার্লামেন্টের দায়িত্বে থাকার কথা ছিল, 301 জন। তার বদলে 176 ছিলেন। কেন? কিসের জন্য? বাকিরা ছিলেন না কেন? কোথায় গেলেন? কেন সেই নিরাপত্তার ল্যাপস হবে? নিরাপত্তা ভেঙে চুরমার হয়ে যাবে। আর পার্লামেন্টের গ্যালারিতে পৌঁছানো বড় কম কথা নয়, একের পর এক ফেজ টপকে পার্লামেন্টের গ্যালারি অবধি যেতে হয়। তাহলে কারা দায়িত্বে ছিলেন? হয় সম্পূর্ণ ব্যর্থতা, আর নয় বিজেপি জেনে শুনে এটা করিয়েছে। দুটোর মাঝামাঝি কিছু হতে পারে না কিন্তু। তো ফলে কয়েকজন আধিকারিককে সাসপেন্ড করে এ তো চোখে ধুলো দেওয়ার চেষ্টা। স্বরাষ্ট্রমন্ত্রীর এই দায় নিয়ে ইস্তফা দেওয়া উচিত, এবং প্রধানমন্ত্রী পার্লামেন্টে এসে তার উচিত স্টেটমেন্ট দেয়া। কেন, কিসের ব্যর্থতায়, কিভাবে ঢুকলো? বিজেপি সাংসদ যিনি পাস ইস্যু করেছেন তার বিরুদ্ধে তারা কি কি ব্যবস্থা নিলেন? কোন এনকোয়ারির মুখে সেই বিজেপি সাংসদ পড়ছেন? তার কোনো উত্তর আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। যারা প্রশ্ন করছেন তাদেরকে পার্লামেন্টের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন কোনো ব্যক্তি সারা ভারতের বিভিন্ন জায়গায় ছিলেন, একটা গণতান্ত্রিক রাজ্য, সেখানে কে এখানে সব দল, সব মত, সবের মানুষ থাকেন। এখন ললিত ঝা কখন কোন উদ্দেশ্যে ভারতবর্ষের কোন রাজ্যে গেছেন, কখন এসে কলকাতায় ছিলেন, আদৌ ছিলেন কিনা, থাকলে কেন ছিলেন, এগুলো মূল সমস্যা থেকে নজর ঘোরাবার কথা। ললিত শাহ কি করে গ্যালারি অবধি গেল আর ঝাঁপ দিল, এইটা হচ্ছে আসল কথা। সে ছোটবেলা তার জন্ম, তার জীবনী পড়তে বসিনি কিন্তু আমরা এখন, ইতিহাস বইতে তার জীবনী লেখা নেই যে তার জন্ম হয়েছিল এত সালে, তার ঠাকুরদাদা এই ছিলেন, বাবা এই ছিলেন, মা এই ছিলেন, ছোটবেলা থেকে বড় হয়েছেন, তার ইচ্ছা ছিল অমুক হবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি গিয়ে পার্লামেন্টে ঝাঁপ দিলেন। তো এই যে ঝাঁপটা দিলেন, এটাই তো বিচার্য। একটাই সংসদে ললিত ঝাকে এখনো পায়নি ওরা, ওটা অন্য। হ্যাঁ, সে যে পায়নি বলে এখানে কলকাতার যোগ, এখন কলকাতার যোগ বলে যেটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তো সুতরাং সেটা আদৌ কলকাতার যোগ কি যোগ নয়? সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও ছিলেন, যা যা গল্প শোনা যাচ্ছে সে অন্য জায়গাতেও ছিল। তা এখন কেন ছিল, কোথায় ছিল, এগুলো বড় কথা হতে পারে না। আসল কথা হচ্ছে সে গ্যালারিতে ঢুকলো কি করে, ঝাঁপ দিল কি করে, সঙ্গে ওই রঙিন গ্যাসের চিপ থাকলো কি করে। ফলে বিষয়টা হচ্ছে সংসদের নিরাপত্তার। সে তার অতীত জীবনে ভারতবর্ষের কোন কোন রাজ্যে ঘুরে বেরিয়েছে, আগে তাকে ধরো, তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করো। তার থেকে বড় কথা, যে তাকে ঢুকিয়েছে, যা এই হামলাকারীদের ঢুকিয়েছে,
তাকে আগে ধরা হোক। যে আপনি বলছেন চিনি, আপনি কতটা চেনেন, কিভাবে চেনেন, এই প্লটের পেছনে আপনি বা আপনার পার্টি জড়িত কিনা, এগুলো তো আগে সামনে আনতে হবে। আর একটা বিষয় বলে দিই, আমাকে একটু আগেই একজন সাংবাদিক, আমি নাম করছি না, আমাকে নাম করতে বারণ করেছে, আমাকে জিজ্ঞাসা করেছেন যে এই ললিত ঝার সঙ্গে নাকি কোনো অতীতে অন্য দলের কোনো সামাজিক কর্মসূচিতে ছবি দেখা গেছে। আমি তাদের ভাই বলি, শুভেন্দু যদি এখন গ্যালারি থেকে ঝাঁপ দেয়, তার সঙ্গে কি তুমি তৃণমূলের যোগ বের করবে? শুভেন্দু যদি ঝাঁপ দেয়, তো শুভেন্দু কোন দলের? সে অতীতে তৃণমূলে ছিল, তাকে পার্লামেন্টে কে ঢোকাচ্ছে, পাস কে দিচ্ছে, এটা তো বিচার্য হবে। সুতরাং পুরনো ছবি দেখিয়ে যদি গল্প করার হয়, প্রথম উত্তরটা শুনে নাও। শুভেন্দু ঝাঁপ দিলে যেমন ওটা তৃণমূলের দায় হতে পারে না, ওটা বিজেপিরই দায়, তেমনি লোকসভায় যা হয়েছে তার জন্য বিজেপি দায়ী, এর সঙ্গে পৃথিবীর অন্য কারুর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, নেক্সট। রানীগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার বাড়িতে 18 ঘন্টা ধরে তল্লাশি, হাইকোর্ট হানা, এটাকে আপনি প্রথম কথা, ইনভেস্টিগেশন বাতায় তার একটা অনগোয়িং ইনভেস্টিগেশন যেটা চলছে, তো সেটা করবে। শুধু একটাই সমস্যা হচ্ছে, আমরা বলি তদন্ত তদন্তর মতো চলবে, কিন্তু বিষয়টা হচ্ছে বিজেপির নির্দেশে তদন্ত চলে আর বিজেপি নেতাদের বাড়িতে তদন্তগুলো হয় না, এইটা হচ্ছে তফাৎ। ফলে বিজেপির কথায় চলতে গিয়ে এজেন্সিগুলো তাদের বেসিক ক্রেডিবিলিটি হারাচ্ছে। এখন কোথাও কোনো তল্লাশি বা কোথাও কোনো কিছু হলেই এটা বোঝা যায় যে তিনি বিজেপির নন, আর বিজেপির কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য তাদের ব্যবহার করা হচ্ছে। মানুষই সন্দেহের চোখে দেখে। ভবানীপুর, আসানসোল, মালদা, আরো জায়গায় একযোগে সিবিআই গত কয়েকদিন আগে রাজ্য বিজেপি দপ্তরের সামনে একটা বিক্ষোভ হয়েছে, আপনাদের মাধ্যমেই দেখেছি এবং তার ভিডিও ফুটেজও আছে। সেখানে বীরভূমের বিজেপি নেতারা বলছেন যে তাদের নেতারা এই কয়লা কাণ্ড, বালি পাচারকারী এদের সঙ্গে জড়িত হয়ে পড়ছেন এবং বিপুল পরিমাণ টাকা তুলছেন। তাহলে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভ করছেন বিজেপির কর্মীরা, বলছেন বিজেপি নেতারা বালি কয়লা পাচারকারীদের কাছ থেকে টাকা নিচ্ছেন এবং তারা ন্যায় বিচার চাইতে তাদের ঊর্ধ্বতর নেতৃত্বের কাছে আসছেন। তো সিবিআই সেগুলো দেখতে পাচ্ছে না, সেগুলো শুনতে পাচ্ছে না। যারা এই অভিযোগগুলো করছেন তাদেরকে তো জেরা করে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে রেড হওয়া উচিত। এটা কোথায় হচ্ছে? বিজেপি অফিসের সামনে। অভিযোগ কারা করছে? বিক্ষোভ কারা দেখাচ্ছে? বিজেপি নেতৃত্ব বিক্ষোভ দেখাচ্ছে। কি বলছেন? যে বীরভূমে বালি কয়লা পাচারকারীদের সঙ্গে বিজেপি নেতাদের আঁতাত হয়ে গেছে এবং সেখান থেকে তারা বিপুল টাকা তুলছেন এবং টাকার ফিগার বলে দিচ্ছেন তারা। তো সিবিআই দেখতে পাচ্ছে না, ইডি দেখতে পাচ্ছে না, বিজেপির সঙ্গে তো তাদের আঁতাত আছে। না, এটাই আমি আগেও বললাম, আবারও বলি যে আমরা একটা গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হই এবং যতজন নির্বাচিত তার মধ্যে কিছুজনকে আমরা মনোনয়ন করার দল সেই সুযোগটা পায়। ফলে কোথাও কেউ সাংসদ লোকসভাতে কিংবা সাংসদ রাজ্যসভাতে কিংবা আমরা আমাদের রাজ্যে এমএলএ ইত্যাদিতে, এইটাই। কিন্তু সব জায়গায় একটি সংবিধান চলে এবং সেটা হচ্ছে যে যখন সে লোকসভায় বসুন কিংবা রাজ্যসভায় বসুন কিংবা পশ্চিমবাংলার অ্যাসেম্বলিতে বসুন, দ্য হাউস বিলংস টু দি অপোজিশন। এটা বারবার এই সম্মানের জায়গা, এই ধৈর্যর জায়গা থাকতে হয় যারা রুলিং পার্টি থেকে নির্বাচিত হয়েছেন এবং সেখানে অপোজিশন একটা বলার সুযোগ সবসময় পায়। প্রথম প্রশ্ন তারা করেন, প্রথম বক্তব্য তারা রাখেন যে কোনো ডিবেট ইত্যাদি আলোচনাতে। জাতীয় নিরাপত্তা বলে একটি বিষয়, সেখানে ডেরেক ওব্রায়েন নিশ্চয় তার নেতৃত্বের প্রতিবাদ চলছিল রাজ্যসভাতে, তা এটা সত্যিই তো গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এইটাকে চাপা দেওয়ার জন্যে আরও বিশ্লেষণ তারা করছিলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিলেন। এটা দেশের মানুষও তো জানবে, দেখবে যে কী হচ্ছে, কারণ এখন তো লাইভ স্ট্রিমিং হয়। কিন্তু তাকে এই যে অপোজিশনের যে ভয়েসটাকে বলে না, মাজল করে দেয়া, বন্ধ করে দেয়া। একই তো ক্যামেরা তো থাকবে শুধু যিনি চেয়ারম্যান কিংবা স্পিকার তার উপরে, যখন বক্তব্য রাখছেন তখন পরিষ্কারভাবে আসে না, প্রতিবাদ কে করছেন আপনারাও দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা তো বুঝতে পারছি।
যে যারা প্রতিবাদ করছেন তারা কারা কারা করছেন, এবং এটা যথার্থভাবে জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ওই একই কথা দুবার আমরা বলবো যে জাতীয় নিরাপত্তার কালকে যে ঘটনাটা ঘটেছে, যেই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে আরও বেশি সরকার, লোকসভা সকলে গুরুত্ব দিত, দিল্লি পুলিশ যেটা স্বরাষ্ট্র দফতরে অধীনস্থ, এবং সিআরপিএফ সহ বিভিন্ন পুলিশ যারা ইনচার্জে থাকেন, এইটা তো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না সিস্টেমে। আমাদের এটাই, এই দায়বদ্ধতা নিয়ে ডেরেক ওব্রায়েনের প্রশ্ন থাকবে, যেই দায়িত্ব নিয়ে তারা একটা, এখন অবধি প্রমাণ হয়নি, মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হলো, এখন অবধি প্রমাণিত নয় সেটা, যে দুটি অভিযোগ তার বিরুদ্ধে দিচ্ছে, তার মধ্যে একটা সেটা বলছে যে লগ ইন আইডি পাস শেয়ার করেছে বলে জাতীয় সুরক্ষার বিষয়গুলো বাইরে চলে গেল। আর আপনি এখানে বিজেপির একজন এমপি, তিনি লিখে দিচ্ছেন পাসে, ইজ নন টু মি, এই পাস দুটি তাকে দেয়া হোক, তাকে প্রশ্ন করা হবে না যে আপনি পাস দিয়ে যাকে ঢুকিয়ে দিলেন এবং তারপরে এই কর্মকাণ্ডটা যে হলো তার জন্য তিনি অ্যাকাউন্টেবল নয়? অ্যাকাউন্টেবিলিটি থাকবে না কেন? কেন দায়বদ্ধতা থাকবে না? তার উপর বর্তায় অবশ্যই। আপনি বলেছেন নন টু মি, এবং তাকে কীরকম বিজেপি প্রোটেকশন দিয়ে দিল, কি করে হয়? এই দুটোর মধ্যে কোনো মেল আছে? ফলে আমরা এটা বলছি যে অন্যায্যভাবে বিজেপির অপোজিশনে যারা আছেন তাদেরকে বলতে না দেয়া, এবং বললেই সাসপেন্ড করে দেয়া। আর দ্বিতীয়ত হচ্ছে যে আইন কিন্তু দুটো ক্ষেত্রে ভিন্ন থাকছে। যখন অপোজিশনের এমপি থাকে তখন একরকম আইন, আর যখন বিজেপির থাকে তখন রমেশ বিদুরিও থাকে পার্লামেন্টে, সে ব্রিজভূষণ শরণ সিংও থাকে পার্লামেন্টে, এথিক্স কমিটিও বসে না, প্রিভিলেজেস কমিটিও বসে না, ভিন্ন ভিন্ন আইন, নেকেড ট্রুথ, এটাই বাস্তব। এইভাবে পার্লামেন্টটাকে তারা, এই ডেমোক্রেসিকে নষ্ট করছে ভারতীয় জনতা পার্টি, এবং নিশ্চয়ই এটা পলিটিক্যাল সিগন্যাল বলে আজকে এইভাবে চলছে লোকসভা এবং রাজ্যসভা। আর এটা আমরা অনড়। খুব সরলীকরণ করলে পাসওয়ার্ড দিলে শাস্তি হয়, দুষ্কৃতীদের পাস দিলে শাস্তি হবে না কেন? পাসওয়ার্ড দিলে শাস্তি হচ্ছে, পাসওয়ার্ড যদি কেউ দেয় শাস্তি হলো মহুয়ার, যদিও তার দোষ প্রমাণিত নয় এবং পাসওয়ার্ড কোনো দুষ্কৃতীকেও দেয়া হয়েছে বলে প্রমাণিত নয়, প্রশ্ন সংক্রান্ত। তাহলে পাসওয়ার্ড দিলে সেটাকে জাতীয় সুরক্ষার সঙ্গে তুলনা করে তার সদস্যপদ খারিজ হচ্ছে, আর পাস দিয়ে দুষ্কৃতী ঢোকালে তাকে জামাই আদর করে বসিয়ে রাখা হচ্ছে। এই দ্বিচারিতা এই বিজেপি করছে, আমরা তার প্রতিবাদ করছি। না, দুর্ঘটনা দুর্ভাগ্যজনক। ইটভাটায় কি হয়েছে স্থানীয় প্রশাসন দেখছেন, কোনো কারখানা বা যেখানে উৎপাদন চলে সেখানে দুর্ভাগ্যজনকভাবে কিছু দুর্ঘটনা মাঝে মধ্যে ঘটে, সেটা কারুর হাতেও হয়তো থাকে না। সেখানে কোনো গাফিলতি ছিল কি ছিল না সেগুলো নিশ্চিতভাবে স্থানীয় প্রশাসন দেখছে। আমি একটা বলি আপনাকে, প্রশাসনিক দিক দিয়ে ইটভাটা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীরও নজর রয়েছে, এবং ইটভাটাতে যে পরিবার কিংবা সেই বাচ্চারা থাকে, সেই বাচ্চাগুলোকেও আমরা যুক্ত করি আইসিডিএস সেন্টারের জন্য। আমাদের যে মানবিক সরকার, আমরা এটা একটাই দোষ আমাদের, আমরা বলি না, বলা হয়নি। যখন ছিটমহলটা হলো তখনও কিন্তু এই ছিটমহলে যে আইসিডিএস সেন্টার্সগুলো, কোনটা বাদ চলে গেল, কোনটা এদিকে, এতটা মাইনিউট লেভেলে কাজ হয়। ইটভাটা নিয়ে দিদির আলাদা চিন্তা ভাবনায় বিগত দিনগুলোতেও তিনি প্রকাশ্যে সেটা বলেছেন। তাদের সম্মান, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা এবং সব দিক দিয়ে তিনি দেখেছেন। সুতরাং ইটভাটার যে প্রশ্নটা আপনি করেছেন ঠিক আছে, কিন্তু আমরা বলি যে কোনো সরকারই এত গুরুত্ব সহকারে ইটভাটার বিষয়গুলো দেখেনি। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে গীতা পাঠের প্রবণতা বাড়ছে। শ্রীরামপুরে হলো, আজকে ধর্মতলা হচ্ছে, আবার 24 তারিখ ব্রিগেড প্যারেড হবে। এরকম চিত্রতে আগে বাংলায় দেখা যায়, বাংলায় দেখা গেছে, আপনারা দেখাননি। তৃণমূল পড়লে আপনারা দেখান না, অন্য কেউ পড়লে আপনারা সেটাকে রাজনৈতিক ইভেন্ট বানিয়ে দেন। তার কারণ হচ্ছে এই রাজ্যে সমস্ত ধর্মের অনুষ্ঠান, এই যে গীতা পাঠ, প্রবচন, হিন্দুদের যা যা আছে তো হয়, ইসলাম ধর্মের যা যা আছে বিভিন্ন অনুষ্ঠান, খ্রিস্ট ধর্মের যা যা আছে সবই হয়।
চিরকাল হয়ে এসছে। এই তো সামনে তৃণমূল বড়দিন কংগ্রেস আসছে। অফিসিয়ালি এসব তো কোনো রাজনৈতিক দল তো করে না, বিভিন্ন অর্গানাইজেশন করলে তৃণমূলের নেতা নেত্রী তাদেরকে আমন্ত্রণ করেন, তারা পার্টিসিপেট করেন, হয়ে এসছে। বাংলায় দুর্গাপুজো হয়ে এসছে, আপনারাই বলে এসছেন, বিজেপি নেতাদের ছবি দেখিয়েছেন বাংলায় দুর্গাপুজো হয় না। যতক্ষণ না ইউনেস্কো তার স্বীকৃতি দিয়েছে ততক্ষণ বিজেপি নেতাদের এই আন্তাবড়ি কথাগুলো আপনারা প্রচার করেছেন। তো এখন বিজেপি তৃণমূলের মূল রাজনীতিটা হচ্ছে রুটি কাপড়া আর মাখানের, মানুষের উন্নয়নের। তার সঙ্গে যারা যা ধর্ম পালন করেন তাদের সম্মান দেওয়া, তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করলে যাওয়া। আর বিজেপি তৃণমূল কংগ্রেস অংশগ্রহণ করে আর বিজেপি প্রদর্শন করে, একদম। আর বিজেপির ইভেন্টই হচ্ছে সেটা, কারণ তারা রুটি কাপড়া আর মাখানের রাজনীতি করে না, উন্নয়ন করে না, তারা ধর্ম নিয়ে টিকিয়ে রাখতে চায়। ফলে ওদের কাছে এটা হচ্ছে যেটা মাননীয় শশীদি বললেন, আমরা পালন করি, অংশগ্রহণ করি, আর ওরা প্রদর্শন করে। তবে গীতা পাঠ করে ওদের কিছু হবে না, তার কারণ ওরা কৌরব, আমরা হচ্ছি পাণ্ডব। গীতার এফেক্ট ওদের দিকে যাবে না, ওরা হেরে যাবে, আমরা জিতে যাব। শুভেন্দু অধিকারী আজকে বলেছেন নতুন জাগরণ তৈরি হয়েছে, 55,000 গীতা ইতিমধ্যে বিক্রি হয়েছে, আগামীকাল হলদিয়ানা সভা আছে, 50,000 লোক দিয়ে এই ব্যাপারটাকে আরো উন্নত। আমি চ্যালেঞ্জ করছি 50,000 গীতার ক্যাশ মেমো বের করুক। আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারীকে 50,000 গীতার ক্যাশ মেমো বার করুক, আর ক্যাশ মেমো না যদি বার হয় তাহলে ধরতে হবে 50,000 গীতার প্রোডাকশন কস্ট কালো টাকায় ব্ল্যাক মানিতে শুভেন্দু অধিকারী ডিল করেছে। 50,000 গীতার ক্যাশ মেমো পেশ করুক যে 50,000 লোক কিনেছে, তার মানে টোটাল কত প্রোডাকশন ওরা করেছে। যদি ক্যাশ মেমো এবং রিসিট বার করতে না পারে তাহলে ধরে নিতে হবে এই কালো টাকার মালিক শুভেন্দু অধিকারী। বর্ধমানের যে দুর্ঘটনার ব্যাপারে 3 জনের যে মৃত্যু হয়েছে, তাতে রেলের যে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল এই আধিকারিকদের বিরুদ্ধে জিআরপি গাফিলতির মানে যে ধারা, সেই ধারায় মামলা করে। দেখুন, রেলটা গোটাটাই বিপর্যস্ত হয়ে আছে, রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। এমন দিনও দেখতে হলো, দুটো রেলের ধাক্কা অতীতে জানতাম, বিজেপি সরকার 3টে রেলের ধাক্কা দেখিয়ে দিয়েছে। মালগাড়ি দুর্ঘটনায় পড়ছে, যাত্রী ট্রেন দুর্ঘটনায় পড়ছে, লোকাল ট্রেন টাইমে যাতায়াত করে না, ট্রেনের ভেতরে জল খাবার মেনটেন্যান্স বলে কোনো ব্যাপার নেই, গোটা রেল পরিকাঠামোটা ভেঙে পড়েছে। আর সরকারের ফোকাসে যে রেল নেই সেটা প্রমাণ করে দিয়েছে, রেল বাজেটটার যে একটা আলাদা অস্তিত্ব বা সম্মান ছিল রেলের, সেটাও এই সরকার বন্ধ করে দিয়েছে। ফলে এটা শুধুমাত্র স্থানীয় স্তরের কয়েকজনকে সাসপেন্ড করে অ্যারেস্ট করে মামলা করে হবে না, গোটা রেলটাকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন এই দুর্ঘটনা রোধক ডিভাইস, স্টেশনগুলির উন্নতি, নতুন লাইন মেনটেনেন্স, যে স্কিমগুলি নিয়েছিলেন এই সরকার তো সেগুলো সব বন্ধ করে দিয়েছে। ফলে এই সরকার গোটা রেল ব্যবস্থাটার ক্ষতি করছে। দাদা বলেছেন, তার সঙ্গে একটাই জাস্ট লাইন যুক্ত করে দিয়ে প্রশ্নে, সেটা হচ্ছে যে উল্টো দিকে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা স্থানীয় নেতৃত্ব তারা একেবারেই শুশ্রূষ এবং পরিবারগুলোকে দেখা এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া, হাসপাতালে যে ট্রিটমেন্ট ঠিক মতো আছে কিনা সবটা দেখা। স্থানীয় নেতৃত্ব এবং আমাদের ছেলেরা সবাই সংগঠন সকলেই এটা করছেন। অদ্ভুতভাবে নির্বাচিত সাংসদ, বিজেপি থেকে নির্বাচিত আলুওয়ালিয়াজি, তাকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না, সশরীর তো দূরের কথা, কনস্টিটিউয়েন্সি যে খবর রাখে না আগামী দিন কনস্টিটিউয়েন্সি তারও খবর রাখবে না, এটাই আমরা জানি। সুতরাং তাকে দেখা যাচ্ছে না, তিনি অ্যাবসেন্ট। ফলে দাদা বলেছেন সবটা, রেল নিয়োগও হয় না, অনেক কিছু রেলের গাফিলতি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নির্লিপ্তে কাজ করে গেল, এটা আপনারা বলবেন যে আমাদের নেতৃত্ব যা কাজ করছে ওখানে একবারই পড়ে থেকে তাদেরকে দেখাশোনা, পরিবার এবং যিনি আহত তার হাসপাতালে সবটাই, সে তার পরিবার যেটা বাড়িতে রয়েছে সবটা। কিন্তু এই দায়িত্বগুলো জনপ্রতিনিধিদের হয়, আর জনপ্রতিনিধি যিনি নির্বাচিত হয়েছেন নির্বাচনের সময় তো বড় বড় কথা, কিন্তু তারপর আর তার দেখা নেই। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে কেএলও নেতা জীবন সিং এর, এবং সেখানে বলছেন তিনি যে কামতাপুরীদের উপর আক্রমণ হচ্ছে, তাদের দুই নেতা তাদের পুলিশ আটক করেছে এবং তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। আমরা এখন শান্তি প্রক্রিয়ার মধ্যে রয়েছি, কি বলবেন? শান্তি প্রক্রিয়া সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী চেয়েছেন, নালে তো উত্তরবঙ্গে তো ভাগ করে দিয়েছিল বামপন্থীরা যখন 2011-তে বেরিয়ে যাচ্ছিল, জঙ্গলমহল আরেক দিকে হাঁটছিল, সবটা তো জুড়েছেন তিনি। এই সমস্ত বিষয়টাই তিনি দেখবেন, কোনো ডিভিশন হবে না, এগুলো সব বিজেপি গিয়ে প্ররোচনা দেয়
ডিভিজিভ মেন্টালিটি একটা দিয়ে দেয়, তাদের মধ্যে উস্কিয়ে দেয়, এগুলো দিয়ে হবে না, ডিভিশন দিয়ে কিছু হবে না। সকলে একসঙ্গে থাকবেন, উন্নয়ন সকলের জন্যে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছে। পুলিশি আক্রমণের কথা বলছেন, তাই না? না, এগুলো ভিত্তিহীন, সত্য। এগুলো ভিত্তিহীন। কোথাও যদি কেউ কোনো কারোর আচরণে কোনো আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে পুলিশকে কিছু পদক্ষেপ নিতে হয়, কিন্তু কোনো গণ আন্দোলনের ক্ষেত্রে পুলিশ এই ধরনের ব্যবস্থা নিচ্ছে। যদি কেউ কোনো বিভেদ ছড়াবার পলিটিক্স করেন, যদি কেউ বিষ ছড়ানোর পলিটিক্স করেন, সেক্ষেত্রে পুলিশকে নিশ্চিতভাবে ব্যবস্থা নিতে হয়। ফলে কেস টু কেস না দেখে এই ধরনের অভিযোগ করা ঠিক নয়। বিজেপি যায়নি তো, তাই জন্য বিজেপি যায়নি ওখানে, বললাম, এক্ষুনি বললাম, আপনি ধন্যবাদ, এটা আমার যুক্ত করে দেওয়া উচিত ছিল। বিজেপি যায়নি, তৃণমূলের নেতা, স্থানীয় নেতারা আছে, বিজেপির এমপি যায়নি। রাজ্যপাল বর্ধমানে ওই আলুওয়ালিয়ার টিকিট পাবেন না, রাজ্যপাল চেষ্টা করছে আলুওয়ালার জায়গায় টিকিট পেতে, ওই জন্য আলুওয়ালিয়ার বদলে নিজে ছুটে গেছে। বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা এই মামলায় বিচারপতি জয় সেনগুপ্ত বিজেপি বিধায়কদের আপাতত স্বস্তি দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন আগামী বৃহস্পতিবার পর্যন্ত, সামনের বৃহস্পতি, এক সপ্তাহ পুলিশ কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না। আমি এ ব্যাপারে খুব স্পষ্ট করে বলি, মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত আমরা শ্রদ্ধা করি, মহামান্য হাইকোর্টকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু জাতীয় সঙ্গীত নিয়ে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর এমন কিছু মন্তব্য আছে যেটা দেখলে মনে হচ্ছে উনি জাতীয় সঙ্গীত অবমাননাকারীদের প্রশ্রয় দিচ্ছেন। কারণ উনি বলছেন কখন গাওয়া হয়, কেন গাওয়া হলো, ফাঁদে ফেলতে গাওয়া হলো কিনা। উনি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিগুলো সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো কর্মসূচিতে ঘোষিত কর্মসূচিগুলি শেষ হয় জাতীয় সঙ্গীত দিয়ে, সেটা আজ নয়, সেটা চিরকাল। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক কর্মসূচি করেন, যে রাজনৈতিক শিক্ষা তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিয়েছেন, কোনো ঘোষিত বড় কর্মসূচি শেষ হয় জাতীয় সঙ্গীত দিয়ে। এবারও বিধানসভায় যে ধর্না ছিল 3 দিনের, সেটা 3 দিনের ধর্নাটির শেষের সময় জাতীয় সঙ্গীত গাওয়া হয়। তো সুতরাং মহামান্য বিচারপতি যদি বলেন ফাঁদে ফেলতে গাওয়া হলো, কেন গাওয়া হলো, এটা কিন্তু সম্পূর্ণ দুর্ভাগ্যজনক। মাননীয় বিচারপতি তিনি না জেনে ব্যক্তিগত বিদ্বেষজনিত কোনো মনোভাব তিনি তৃণমূলের ক্ষেত্রে খোঁজখবর না নিয়ে বিজেপির যারা জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে তাদের প্রতি একটা প্রশ্রয় তার বক্তব্যে প্রকাশিত হয়ে পড়েছে। একটা বিষয়, ইডি দাবি করছে যে বাকিবুড়ের 2 স্ত্রী তার চালকের অ্যাকাউন্টে সরকারি টাকা ধান বিক্রির নামে প্রচুর কোটি কোটি টাকা। এটা তদন্তের বিষয়, এ বিষয়ে আমরা বলবো না। শুধু এইটুকু বলবো যে সেন্ট্রাল এজেন্সি এখন যেগুলি বলছে বা যেগুলি কোর্টে পেশ করছে, এগুলি ধ্রুবসত্য, এগুলো মনে করার কোনো কারণ নেই। কারণ আমরা অতীতেও দেখেছি যে কাউকে কাউকে গ্রেফতারের ক্ষেত্রে কোর্টে যত বড় বড় কথা, যত রকম অপরাধের কথা বলা হয়েছিল, পরবর্তীকালে বিচারপতিরাই জিজ্ঞাসা করছেন যে বিনা প্রমাণে আর কতদিন আটকে রাখবেন, আপনাদের অগ্রগতি কোথায়, তথ্য কোথায়, প্রমাণ কোথায়, এভাবে আটকে রাখা যায় নাকি? এবং একাধিক ব্যক্তি জামিন পেতে শুরু করেছেন। এটা বিজেপির রাজনৈতিক এজেন্ডা, এই কুৎসা করা, একটা গল্প দিয়ে দেয়া, সেটা এজেন্সির মাধ্যমে এনে একটা সত্যতার বাতাবরণ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। যখন ট্রায়াল চলবে তার পরতে 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 ফেজ ওয়াইজ জানা যাবে এগুলো আদৌ ঠিক না ঠিক নয়।